যেটা বাংলাদেশের রাজধানী। আর এখন আমরা আছি ফেরিঘাট মানে জিঞ্জিরাঘাট। আর এখান থেকে আমরা যাব সদরঘাট। এই যে এখন আমরা আছি ফেরিঘাটে। প্রাচীনকাল থেকে এই ঢাকার খুব সুনাম ছিল, কারণ প্রাচীনকালে এই ঢাকায় পাওয়া যেত মুসলিম কাপড়। তখন ভারতবর্ষে এই মুসলিম কাপড়টা খুব জনপ্রিয় ছিল, আর এই মুসলিম কাপড়টা তৈরি হতো আমাদের এই ঢাকায়। তবে প্রাচীনকালে এর নাম ঢাকা ছিল না, সবাই এই ঢাকাকে জানতো জাহাঙ্গীরনগর হিসেবে। তো এখন আমরা ফেরিঘাট থেকে চলে যাব সদরঘাট। সো চলেন এখন আমরা ঘাটে যাই। এখান থেকে আমরা ভোটে চলে যাব সদরঘাট। এখন আমরা আছি বুড়িগঙ্গা নদীতে, আর বুড়িগঙ্গা নদী দিয়ে আমরা চলে যাচ্ছি সদরঘাটে। মূলত প্রাচীনকালে যাতায়াত ব্যবস্থা ছিল নদীভিত্তিক, যার কারণে নদীকে কেন্দ্র করে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটে। নদীর এক পাশে ঢাকা কেরানীগঞ্জ, অন্যদিকে পুরান ঢাকা। আর এই ব্রিজটি মূলত কেরানীগঞ্জ এবং পুরান ঢাকার মধ্যে সংযোগ স্থাপন করে, যার এক পাশে কদমতলী, অন্য পাশে নয়াবাজার, বাবুবাজার। আর এখন আমরা ফেরিঘাট থেকে সদরঘাটের ঘাটে চলে আসছি সদরঘাটে। আর এখান থেকে আপনারা চলে যেতে পারবেন লঞ্চ দিয়ে বরিশালে, যদিও এটা পদ্মা সেতু হওয়ার পর লঞ্চ যাতায়াত ক্রমেই হ্রাস পাচ্ছে। তবে আমরা এখন যাব সদরঘাটের ফলের আড়তে, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ ফলের আড়ত। আমরা এখন আছি সদরঘাট। এই লোকগুলোর লেগা খুবই অবাক যে মানে ভিডিও করে আমি টাকা থাকে ওনারা। আচ্ছা, ওনাকে একটু মেনশন করে দিলাম কারণ ব্যাপারটা একটু অকওয়ার্ড। আর এখন আমরা আছি সদরঘাটের বাদামতলীতে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ফলের পাইকারি বাজার। আর এখানের আসল দৃশ্যপট দেখা যায় সকালে আসলে, যদিও আমরা একটু বেলা করে আসছি এখানে। সকালে এখানে ফলের ডাক উঠে এবং যে যত বেশি ডাক উঠাতে পারবে সেই ফল তার। বুড়িগঙ্গার তীরে এই ফলের বাজারে প্রতিদিন ট্রাক ট্রলার ভর্তি ফল আসে। জানা যায় 1935 সালে হাসান আলী ডালি এবং আরও 4-5 জন মিলে এখানে ব্যবসা প্রতিষ্ঠা করে। আর এই বাদামতলীতে রয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল। প্রাচীনকালে এটি একটি ভাসভবন ছিল, তবে বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। নবাব আব্দুল গনি 1859 থেকে 1872 সাল পর্যন্ত এই ভবনটি নির্মাণ করতে সময় নেয় এবং পরে তারই ছেলে খাজা আহসানুল্লাহর নামে এই ভবনটির নামকরণ করা হয়। যদিও আজকে আমরা এর ভিতরে যাই নাই, তবে অন্য কোনো দিন এই আহসান মঞ্জিল নিয়ে একটা ভিডিও আসছে আপনাদের জন্য। এবং এই আহসান মঞ্জিলেই সর্বপ্রথম 1901 সালে জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক বাল্ব জ্বালানো হয়, যা ছিল বাংলাদেশের জন্য একটা বিপ্লব। তবে কালের বিবর্তনে ঢাকা তথা সারা বাংলাদেশে এখন বৈদ্যুতিক লাইট এবং বিদ্যুৎ রয়েছে, যা ছিল একটা সময় কল্পনার বিষয়। আচ্ছা, এখান থেকে এখন আমরা বের হয়ে যাই। এখন আমরা ফল দেখতে দেখতে চলে যাব সামনে। আর পাশে বুড়িগঙ্গা নদী। শত শত বছর পূর্বে বুড়িগঙ্গা নদীর তীরে যে নগরটি গড়ে উঠেছিল সেটি মূলত পুরান ঢাকা। আর এখানে একটা বাইতুল আমান জামে মসজিদ দেখা যাইতেছে, যেটা সদরঘাটের বাদামতলীতে অবস্থিত। আর এখন আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব ব্রিজের নিচে। আর ব্রিজের নিচ থেকে আমরা একটা রিক্সায় চলে যাব ওয়াজঘাট। মামার রিক্সায় আমরা চলে আসছি ওয়াজঘাটে। এখন আমরা আছি ওয়াজঘাটে, আর এই ওয়াজঘাট থেকে রিক্সায় আমরা চলে যাব মোহাম্মদপুর। তবে তার আগে আমরা গেন্ডারের রস খেয়ে নেই। এই যে এদিকে গেন্ডারের রস দেখা যাইতেছে, মানে গেন্ডার দেখা যাইতেছে। আমরা এখন খাবো গেন্ডারের রস। আর গেন্ডারের রস মানে আমার একটা মানে ফেভারিট একটা জুসের মধ্যে একটা। এটা মানে আপনি ঢাকা শহরে মানে সবচেয়ে কম দামে 20 টাকায় এই গ্লাস দাম 20 টাকা। তো এত কম দামে এত ভালো শরবত আসলে আর মনে হয় না কোনো হয় না আছে। তো এটা ট্রাই করতে পারেন যদি পুরান ঢাকায় আসেন। কিছুদিন আগে যখন নাকি আমি এই গেন্ডারের রস খাইছি, মানে একটু মিঠা আসলো না, এখন তো মানে প্রচুর মিষ্টি। আর তার আগে একদম আসলে একদম কি বলে ওটাকে, মানে বরফ দেওয়া বরফ রাখতো, বরফের পানি খাওয়া লাগতো। তো একবার তোরাই খেয়ে বসতে আমি। তো যদি পুরান ঢাকায় কেউ আসেন এই জুসটা ট্রাই করতে পারেন। এখন আমরা হাজারীবাগ দিয়ে চলে যাব মোহাম্মদপুর। আর এখান দিয়ে মোহাম্মদপুর ঢুকতে দেখা গেল বাংলাদেশ জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যেটি মোহাম্মদপুরের রায়ের বাজারে অবস্থিত।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। আর এত সুন্দর স্মৃতিসৌধটি নির্মাণ করেন ফরিদু আহমেদ এবং জামিয়াল সাফি। মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম 71-এর সহায়তায় রায়ের বাজারে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি নির্মাণের প্রস্তাবনা আনা হয় এবং তারা 1991 সালে এর একটি অস্থায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং 1993 সালে বাংলাদেশ সরকার হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার স্থানটিতে এই স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এখান থেকে একটু সামনে গেলেই মোহাম্মদপুর পেরিবাদ। তো এখান থেকে আমরা এখন একটা বাইক ভাড়া করব এবং সেই বাইক দিয়েই আজকে ঢাকা এক্সপ্লোর করব। সো লেটস গো। সো মোহাম্মদপুর থেকে জাতীয় সংসদ ভবনের সামনে দিয়ে বিজয় সরণি হয়ে এখন আমরা যাব কোয়েল বিচ রোডের দিকে। পুরান ঢাকা থেকে এই সাইডটা একটু উন্নত। মূলত ঢাকা বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম সিটি এবং ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত, যা মূলত বুড়িগঙ্গা নদীর উত্তরে এবং ঢাকা দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর এবং ঢাকার জিডিপি 162 বিলিয়ন মার্কিন ডলার এবং ঢাকার পিপিপি 235 মার্কিন ডলার। এটা হোটেল রেডিয়েন্ট। আর এই সাইডে যাত্রী ছাউনি মানে বাস স্টেশন আর কি। আর এখন আমরা আছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে। এখন আমরা কোয়েল বিচ রোড দিয়ে চলে যাব যমুনা ফিউচার পার্কের সামনে। আর এই ওভারব্রিজ থেকে নেমে ডান দিকে চলে যাবে পূর্বাচল, বাট আমরা ডান দিকে যাব না, আমরা যাব বাম দিকে যমুনা ফিউচার পার্কের দিকে। তো চলে আসছি যমুনা ফিউচার পার্কের সামনে। আর এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে, মাত্র 15 মিনিটের রাস্তা যমুনা ফিউচার পার্ক থেকে। ঢাকা যেটা বাংলাদেশের রাজধানী, তবে প্রাচীনকালে এর নাম ছিল জাহাঙ্গীরনগর। আমরা এখন আছি যমুনা ফিউচার পার্কের সামনে। আর আজকে আমরা এক্সপ্লোর করবো ঢাকা। আর ঢাকা এক্সপ্লোর করার জন্য আমাদেরকে যেতে হবে পুরান ঢাকায়। সো আমরা এখন যাব পুরান ঢাকায় এবং এক্সপ্লোর করবো মানে অরিজিনাল ঢাকা যেটা সেটাকে। সো লেটস গো। তো এখন আমরা একটা বাইক নিব, বাইক নিয়ে চলে যাবো আমরা আমাদের গন্তব্যস্থলে এবং বাইক দিয়ে আজকে আমরা আসলে ঢাকাটা এক্সপ্লোর করব। এই যে এদিকে প্রচুর বাইক দেখা যাইতেছে, এখান থেকে আমরা একটা বাইক ভাড়া করব। তো আমরা একটা বাইক নিয়ে নিছি আর বাইক দিয়ে এখন আমরা যাবো চকবাজার। আর চকবাজার যেতে যেতে আমরা দেখি আসলে ঢাকাটা এক্সপ্লোর করতে করতে আমরা চলে যাই চকবাজারে। সো লেটস গো। এখন আমরা আছি ইউএস এম্বাসির সামনে। সামনে যে ভবনটা দেখতে পারতেছেন সেটি আসলে ইউএস এম্বাসি, যেটা যমুনা ফিউচার পার্কের একটু সামনেই অবস্থিত। এবং আমরা বের হব হাতিরঝিল দিয়ে। অ্যান্ড হাতিরঝিলে আসলে হাতি আছে নাকি জানি না, বাট এই যে সামনে যখন যাব আমরা এখানে দেখবো ওই যে হাতির মূর্তি আসলে এখানে আছে হাতিরঝিলে। আর 2009 সালের আগেও এই হাতিরঝিল একটা বস্তি এলাকা ছিল, যদিও এখন এটা আধুনিক একটা শহরে পরিণত হয়েছে। মোটামুটি এটাকে এখন একটা বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। আর ঢাকায় থাকেন হাতিরঝিলে আসেন নাই এমন মানুষ আসলে খুব কমই আছে ঢাকাতে। সো এখন আমরা হাতিরঝিল থেকে বের হয়ে চলে যাব বাংলাদেশের প্রথম আইকনিক টাওয়ার ফোরাম টুইন টাওয়ারের সামনে।
দেন আমরা এখন আছি মগবাজারে। আর এখানকার ব্রিজে খুব সুন্দর করে এই যে আর্ট করে রাখছে। আর ঢাকা শহরটা কিন্তু এখন আর আগের মতো নাই, এখন ঢাকা শহরটা খুবই আধুনিক এবং চকচকাময়। এখন আমরা মগবাজার থেকে বের হয়ে যাব। আর মগবাজার থেকে বের হয়ে এই যে আমরা এদিকে চলে যাব কাকরাইল। আর কাকরাইলের বেলি রোড হয়ে আমরা চলে যাব বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামন দিয়ে বঙ্গবাজার দিয়ে বের হব চকবাজারে। এখন আমরা আছি বঙ্গবাজারে। আর এখানে এই যে অনেক পাখি যেগুলো বিক্রি করা হয়। আর পুরান ঢাকায় ঘোড়ার গাড়ি খুবই জনপ্রিয়। অ্যান্ড চলে আসছি উর্দু রোড। আর এর বাম পাশেই ঢাকা কেন্দ্রীয় কারাগার, যেটা এখন স্থানান্তর হয়ে কেরানীগঞ্জে চলে আসছে। চলে আসছি চকবাজারে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার। ঢাকা শহর ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেছে, তো গলাটা ভিজায় নেই একটু। পুরান ঢাকার শাহী মসজিদ, যেটা ঢাকার চকবাজারে অবস্থিত। মসজিদটি 1664 সালে সুবাদার শায়েস্তা খান নির্মাণ করেন। এত পুরনো মসজিদটি কয়েকবার সংস্কার করা হয় এবং ডিজাইনেও আনা হয় পরিবর্তন, যার কারণে মসজিদটি তার আসল রূপ হারিয়েছে। তাছাড়া অসংখ্য মসজিদ রয়েছে এই ঢাকাতে, যার কারণে এই ঢাকাকে বলা হয় মসজিদের শহর। তাছাড়া খাবারের দিক দিয়েও ঢাকা রয়েছে আলাদা সুনাম। হানিফ বিরিয়ানি, হাজি বিরিয়ানি, নান্না বিরিয়ানি, হোটেল আমানিয়া, হাজি ইমাম বিরিয়ানি, আরও অসংখ্য বিরিয়ানির দোকান রয়েছে এই ঢাকাতে। তবে আজকে আমরা দুপুরে খাবার খাবো হাজি নান্না বিরিয়ানিতে। সো লেটস গো। চলে আসছি হাজি নান্না বিরিয়ানি দোকানের সামনে, যেটা ঢাকার বেচারাম দেউরিতে অবস্থিত। তো এখানে অনেকবারই খাওয়া হয়েছে, বাট এখানকার বেস্ট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মোরগ পোলাও। তাছাড়া এখানে উপরে বসারও ব্যবস্থা আছে, যদি কেউ চান তাহলে উপরে বসতে পারেন, বাট আজকে আমরা নিচে বসবো আর একটা মোরগ পোলাও অর্ডার করব। তো আমরা খেয়ে বের হয়ে গেছি। আর আগে আমি বলেছি যে ঢাকা মসজিদের শহর, আর এখান থেকে একটু সামনেই তারা মসজিদ, আর পাশেই এই পুরনো বিল্ডিংটা। আর পুরান ঢাকায় অনেক পুরান বিল্ডিং আছে, যেগুলোতে এখনও এই যে পাকিস্তান আমলের বিল্ডিং, এখনও উর্দু লেখা এই বিল্ডিংটিতে। আর আমরা একটু সামনে যাব, সামনেই তারা মসজিদ। চলে আসছি তারা মসজিদের সামনে, যেটি পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত। আর এই ঢাকাতে যতগুলো ঐতিহাসিক মসজিদ আছে তার মধ্যে এই তারা মসজিদ অন্যতম, যেই মসজিদের ছবি আপনি 100 টাকার নোটেও দেখতে পাবেন। তবে কবে কখন এই মসজিদ তৈরি করা হয়েছিল তার সঠিক কোনো ইতিহাস পাওয়া যায়নি। তবে মূলত একজন স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তি মির্জা গোলাম পীর এই মসজিদটি নির্মাণ করেছিলেন, যার কারণে এটি মির্জা গোলাম পীর মসজিদ নামেই পরিচিতি লাভ করেন। তবে পরবর্তীতে 1926 সালে আলী জান ব্যাপারী নামে একজন ব্যবসায়ী তারা এবং অন্যান্য মোটিভ যোগ করে মসজিদটি সংস্কার করেন। তখন মসজিদটির বর্তমান নাম তারা মসজিদ নামকরণ করা হয়। আবার আমরা চলে যাচ্ছি চকবাজারে, চকবাজার সুলাইমান টাওয়ারের সামনে। আর এই যে এদিকে আশিক টাওয়ার। আর আশিক টাওয়ারে এই গলি দিয়ে আমরা চলে যাব বিসমিল্লাহ টাওয়ার। বিসমিল্লাহ টাওয়ারের পর মিটফুড। চলে আসছি বিসমিল্লাহ টাওয়ার। আর এই মার্কেটে মানে এত কিছু পাওয়া যায়, যদি কেউ আসেন আসলে অবাক হইবেন যে কত কিছু আছে এই মার্কেটে। যদিও আজকে আমি যাইতে পারতেছি না এই মার্কেটে। আর এখন আমরা আছি মিটফুডে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধের মার্কেট। ছোটবেলায় এই হোটেলটায় অনেক খাইছি, বাট এখন মনে হয় একদম বাজে পরিবেশ ভিতরে। আর এটা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল, যদিও আমরা অনেকে এটাকে মিটফুড হসপিটাল বলেই চিনি। জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু ভিতরে ঢুকলাম, সো বের হয়ে যাই। আর সামনে ডাইন সাইডে বাবুবাজার ব্রিজ, আর এই ব্রিজের নিচে দিয়ে আজকে আমরা চলে যাব ইসলামপুর হয়ে চলে যাব শাঁখারী বাজার। এখন আমরা আছি ইসলামপুর, আর ইসলামপুরের এখান দিয়ে আমরা চলে যাব শাঁখারী বাজার।
শাঁখারী বাজার ছোটবেলায় এত জনপ্রিয় ছিল এই অঞ্চলটা, যেটা বলার মতো নয়। আর কেন এই শাঁখারী বাজার এত জনপ্রিয় ছিল? কারণ এখানে পাওয়া যেত বোম, মানে পটাকা, রিয়েল বোম ভাববেন না আবার। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন পটাকা মানে বোমের অনেক প্রচলন ছিল, যদিও এটা এখন কমে গেছে, কারণ এখন আর সেই আগের মতো সব বেড়াতে মজাটা হয় না। তো অনেকদিন পরে এই এলাকাটাতে এসে আমি এক্সাইটেড হয়ে গেলাম। বুড়িগঙ্গা নদীর উত্তরে অবস্থিত ইসলামপুর রোড এবং নবাবপুর রোডের সংযোগস্থলের কাছে শাঁখারী বাজার অবস্থিত। জায়গাটি বিশেষ করে বাঙালি হিন্দুদের। এলাকার বাসিন্দাদের প্রায় 70 থেকে 80% বাঙালি হিন্দু। তো আমরা এখন শাঁখারী বাজার থেকে বের হয়ে গেলাম। আর শাঁখারী বাজার থেকে বের হয়ে আমার ডানে কবি নজরুল কলেজ আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর বাম সাইডে যেটা জজ কোর্ট। আগে আমরা যাব কবি নজরুল কলেজের এখানে। জায়গায় জায়গায় আর্মির টহল, আর ওই যে এখানে বিশাল একটা মানে যুদ্ধর যে টাঙ্কার, সেটা নিয়ে এখানে আর্মি দাঁড়ায় আছে। কারণ কিছুদিন হয়েছে, মানে কিছুদিন আগেই বাংলাদেশ থেকে যে শেখ হাসিনা সরকার আসলো, মানে স্বৈরাচারী সরকারের যে পতন হয়েছে, তার জন্য সারা বাংলাদেশে আসলে এরকম জায়গায় জায়গায় টহল দিয়েছে। আর স্টুডেন্টরা বাংলাদেশ আসলে যে বাংলাদেশ ট্রাফিকের যে কাজটা, সেটা বাংলাদেশের স্টুডেন্টরা করতেছে এখন। আর ওই যে আমাদের পিছনে কবি নজরুল কলেজ। যাবো বাহাদুর শাহ পার্কে। বাহাদুর শাহ পার্ক, যেটি প্রাচীনকালের নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। তবে এই বাহাদুর শাহ পার্কের রয়েছে একটি ভয়ঙ্কর ইতিহাস। সেটি জানতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে লালবাগ কেল্লা, যার দূরত্ব এখান থেকে 4 কিলোমিটার। যেতে সময় লাগবে 20 মিনিট। 1857 সালে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে সারা ভারতবর্ষের শাসনভার নিয়ে নেয় ইংরেজরা। তবে তার পুরো ক্ষমতা নিতে চলে যায় আরো 100 বছর, মানে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, যার রেশ এসে পড়ে লালবাগ কেল্লায়। কারণ তখন এই লালবাগ কেল্লাও ভারতবর্ষের একটি অংশ ছিল। লালবাগ কেল্লায় সিপাহী বিদ্রোহ শুরু হয় 1857 সালের 22 নভেম্বর। খুব ভোরে যখন সিপাহীরা নিরস্ত্র, তখন ইংরেজরা এই লালবাগ কেল্লায় আক্রমণ চালায়। ঘুম থেকে উঠে কিছু বোঝার আগেই অনেক সিপাহী শহীদ হন এবং অনেকে পালিয়ে যায়। তখন ইংরেজরা 41 জন সিপাহীকে হত্যা করে, আর সিপাহীরা 3 জন ইংরেজকে মারতে সক্ষম হয়। তারপর সারা বাংলার ক্ষমতা নিয়ে নেয় ইংরেজরা, এবং যে 41 জন সিপাহীকে হত্যা করা হয় তাদেরকে এই লালবাগ কেল্লাতেই, এই পুকুরেই ফেলে রাখে। আর বাকি যারা পালিয়ে যায় তাদেরকে, এই যে আমার পিছনে দেখতে পারতেছেন যে বাহাদুর শাহ পার্ক। আর এটা যদি একটু এদিকে ঘুরাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই বাহাদুর শাহ পার্কে সেই সিপাহীদের ধরে নিয়ে আসেন যারা লালবাগ কেল্লায় সিপাহী বিদ্রোহের সময় পালাতে সক্ষম হয়েছিল। তাদেরকে ইংরেজরা একটা বিচারের আওতায় নিয়ে আসে এবং তাদের 11 জনকে ফাঁসির আদেশ দেন। ইংরেজ সরকার এই 11 জনকে প্রকাশ্যে ফাঁসি দেয়, যাতে সাধারণ মানুষ ইংরেজদের বিরুদ্ধে কখনোই কথা বলতে না পারে। এবং অনেকদিন পর্যন্ত এই সিপাহীদের এই বাহাদুর শাহ পার্কে গাছের সাথে ঝুলিয়ে রাখে। ডান সাইডে কবি নজরুল কলেজ, বাহাদুর শাহ পার্ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাম সাইডে জজ কোর্ট। তো সেখানে এখন যাবো আমরা। আর এই যে এখানে দেখেন, মানে সারা বাংলাদেশে একটা পরিবর্তন আসলে দেখা যাইতেছে। এরা দেওয়ালে সুন্দর করে আর্ট করতেছে। এদিকে মহানগর দায়রা জজ আদালত, একটু সামনে সিনেমা হল যেখানে চলছে ডার্ক ওয়ার্ল্ড, তার একটু সামনেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, তার পাশে আছে স্টার কাবাব, যেটা এখানে খুবই ফেমাস, যদিও আজকে আমাদের এখানে খাওয়া হবে না। আর তার পাশেই জেলা ও দায়রা জজ আদালত। আর জগন্নাথ ইউনিভার্সিটির সামনে দিয়ে আমরা এখন চলে যাব বাংলা বাজার। এখন আমরা জগন্নাথ ইউনিভার্সিটির সামনে, জগন্নাথ ইউনিভার্সিটির সামনে নতুন করে সাজানো হচ্ছে বাংলাদেশকে, যেটা আপনি সারা বাংলাদেশে দেখতে পাবেন এখন। আর পুরান ঢাকায় আপনি বই পাবেন যেগুলা অনেক নামি দামি লেখকের, যেগুলা ফুটপাতে খুব কম দামে পেয়ে যাবেন।
এখন আমরা চলে যাবো বাংলা বাজারে। তো চলে আসছি বাংলা বাজার, আর এখান থেকে আমরা চলে যাবো বিউটি বোর্ডিংয়ে। দেন একদম বিউটি বোর্ডিংয়ে যাই আপনাদের সাথে দেখা হচ্ছে। সো লেটস গো। চলে আসছি বিউটি বোর্ডিংয়ে, যেটা একসময় রাজনৈতিক, সাংস্কৃতিক এবং কবিদের আনাগোনায় মুখরিত ছিল। তবে 1971 সালের যুদ্ধে এই ভবনটি তার জৌলুস রূপ হারিয়েছে। যুদ্ধের আগে অনেক কবি এবং সাহিত্যিকরা এখানে এসে কবিতা এবং সাহিত্য লিখত। তাছাড়া অনেক রাজনৈতিকবিদদেরও এখানে আনাগোনা ছিল, যার কারণে 1971 সালে এই জায়গাটিতে ধ্বংসযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনীরা। মূলত এটি একটি জমিদার বাড়ি ছিল এবং এই জমিদার বাড়ির কর্তা ছিল সুধীর দাস, যা 1947 সালে দেশভাগের আগে একটি সোনার বাংলা পত্রিকার অফিস ছিল এবং 1951 সালে পত্রিকাটি কলকাতায় স্থানান্তর করে এবং নলিনী মোহন সাহা এই ভবনটি ভাড়া নেয়। তিনি রেস্টুরেন্ট এবং বোর্ডিং হাউস চালু করেন এবং তার বড় মেয়ের নামেই এই ভবনটির নামকরণ করা হয় বিউটি বোর্ডিং। তো চলে আসছি বাসায়, আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। আর তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ভিডিওটা কেমন হলো জানাবেন কমেন্ট বক্সে। আর কেউ যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। বাই বাই।